जरा कभी मेरी नजर। জয়া হোসেনের কাছে আজকের দিনটা খুব স্পেশাল এবং স্মরণীয় হয়ে থাকবে, কারণ হিন্দি সিনেমায় আজ অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীর। তার অভিনীত অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমা করক সিং আজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পাবে। ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এই কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে করক সিং কেন কিভাবে হাসপাতালে হাজির হলেন তা নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনী। তারকাবহুল এই সিনেমায় জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী, পার্বতী, সঞ্জনা সাঙ্ঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশের অভিনেত্রী। সিনেমাটি নিয়ে জয়া হোসেন বলেন, আমার প্রথম হিন্দি সিনেমা, চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয় প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম, তাই হ্যাঁ বলতে সময় নেয়নি, কারণ ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আমি সবসময় অনিরুদ্ধ রায় ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা এবং তা প্রথম হিন্দি সিনেমা আনন্দ দ্বিগুণ করে। এর আগে ভারতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ রায় জানিয়েছিলেন তার পরের সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। তার কথা রেখেই অনিরুদ্ধ রায় পরিচালিত করক সিং সিনেমায় অভিষেকের মাধ্যমে বলিউডে পথ চলা শুরু করলেন জয়া আহসান। জয়া আহসানকে এর পূর্বে যারা বয়স এবং অভিনয় নিয়ে কথা বলতেন, আজ তারা কী বলবেন এই বিষয়ে জয়া আহসান বলেছিলেন, অভিনয় মন থেকে করতে হয়, অভিনয় বয়স দিয়ে পরিমাপ করা যায় না। অভিনেতার কোনো জাত নেই, সে যে কোনো সময় যে কোনো প্রয়োজনেই যে কোনো রোলেই অভিনয় করতে পারে, এটাই অভিনেতা অভিনেত্রীর বৈশিষ্ট্য। বলিউডের এই পথ চলা জয়া আহসানকে জনপ্রিয়তার শিখর থেকে আরও উচ্চ শিখরে নিয়ে যাবে, এমনটাই আশা করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই। জয়া আহসানের এই সফলতায় নিকট টিভির পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। नीले नीले अंबर पर चांद जब आए। বলিউডের প্রথম নারী সুপারস্টারের কথা বললেই সর্বপ্রথম কার কথা মাথায় আসবে আপনার? নিশ্চয়ই শ্রীদেবী। সালমান খানকে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যদি কারোর সাথে ডেটে যেতে চেতেন তো কাকে পছন্দ করতেন? তিনি অকপটেই বলেছিলেন শ্রীদেবী তার প্রথম পছন্দ, যার কথা বলতেই সবাই কানে হাত দিয়ে শ্রদ্ধার সাথে তার নাম মুখে নেন, যার চোখে মুখে এবং অভিনয়ে মায়ায় ভরা। খুব ছোট বয়সে ফিল্ম ক্যারিয়ার শুরু করেন শ্রীদেবী। প্রথমেই বলিউড নয়, মূলত তামিল ছবির মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেই সময় একটি ছবিতে অভিনয় করেন তিনি। বলিউডের এই নারী সুপারস্টার, আপনি জানেন কি তিনি নাকি 13 বছর বয়সে মা হয়েছিলেন? ভাগ্যিস সেই সময় ছিল না ফেসবুক, নয়তো সামাজিক মাধ্যমে হতো বিপ্লব, প্রতিবাদে মুখর হতো ইনস্টার সমাজ। অন্তত তেমনটাই দাবি নায়িকার ভক্তদের। ব্যাপারটা তবে খুলেই বলা যাক। से कसने को बाहों में बसने को। ক্যারিয়ারের শুরুর দিকে শ্রীদেবী প্রথমে বলিউড নয়, মূলত তামিল সিনেমা দিয়েই ছবি জঙ্গনে পথ চলা শুরু করেছিলেন, যেটি 1967 সালে মুক্তিপ্রাপ্ত কান্দান করুণায়। তারপর একই বছর আরও একটি ছবিতে অভিনয় করেন তিনি, ছবির নাম মান্দ্রু মুদিচু। ওই ছবিতে এক 25 বছর বয়সী মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন, যখন শ্রীদেবীর বয়স ছিল মাত্র 13 বছর। শুধু কি তাই, অভিনয় করেছিলেন এক বিখ্যাত নায়কের সৎ মায়ের চরিত্রে। জানেন সেই নায়ক কে ছিলেন? তিনি আর কেউ নন, সুপারস্টার রজনীকান্তের মা হয়েছিলেন শ্রীদেবী। অন স্ক্রিনে মায়ের থেকে ছেলের বয়সের অনেকটা বড়, এমনটাই ঘটেছিল ওই ছবিতে। বলিউডে এমন ঘটনা নতুন নয়, অতীতেও দেখা গিয়েছে এমন ঘটনা। সম্প্রতি অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে
তার এবং রণবীর কাপুরের বয়সের ফারাক 1 বছরের, তা নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। পরবর্তীকালে যদিও রজনীকান্তের প্রেমিকা চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীদেবীকে, তাদের দুইজনের বন্ধুত্ব ছিল বেশ মজবুত। শোনা যায় রজনীকান্ত একবার অসুস্থ হয়ে পড়েন, সেই সময় নায়কের জন্য উপোস করেন শ্রীদেবী। তিনি সবাইকে ছেড়ে পাড়ি দিয়েছেন অপারে। যেখানেই থাকবেন ভালো থাকবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। নিকটের পক্ষ থেকে প্রয়াত শ্রীদেবীকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। বাংলাদেশ ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। আজকের আয়োজনে তানজিন তিশার আন্তপান্ত জানাবো। তার মন্তব্যকে কেন্দ্র করে বিনোদন সাংবাদিকতা সরব হয়েছেন, তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন এবং ডিবি হারুনের বরাবর তারা অভিযোগও দায়ের করেছেন। কেন সাংবাদিকতারা এমন পদক্ষেপ নিলেন তা জানতে ফিরে যেতে হবে ঘটনার শুরুতেই। সাম্প্রতিক সময়ে মুশফিক ফারহানের সাথে একটা ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তাদেরকে দেখা যায় তারা পার্টি মুডে আছে। এই ভিডিওকে কেন্দ্র করেই গড়িয়েছে মামলা পর্যন্ত। মিডিয়াতে প্রচার হয় তানজিন তিশা এবং ফারহানের প্রেম কাহিনী, আর তাতেই চটে যায় এই অভিনেত্রী। একটা বিশ্বস্ত মাধ্যমের খবর প্রচার হয় তিনি আত্মহত্যার চেষ্টাও করেছেন। এই ঘটনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, আমার ফুড পয়জনিং হয়, আমাকে মেডিকেলে ভর্তি হতে হয়েছিল। আবার এমন খবরও জানা যায় তিনি হাসপাতালে অ্যাবর্শনের জন্যও গেছেন। এই খবর প্রচারের পরে তিশা নিজের ভেরিফাই পেজে লাইভে এসে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দেন। তানজিন তিশার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে, তাই তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ডিবি কার্যালয়ে। এরপরে উঠে আসে একে একে অজানা কথা। মিডিয়াতে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রীর সাথে একটি অডিও প্রকাশ পায়, আর তাতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। তাকে নিয়ে মন্তব্যের পিছনে সাংবাদিকদের হাত আছে বলে অভিযোগ এই অভিনেত্রী। ডিবি কার্যালয়ে অভিযোগ করে বের হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাংবাদিকদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার দুঃসাহসিক মন্তব্য করে বসেন। সাংবাদিকরা তাদের অবস্থান জানাতে 72 ঘন্টার আলটিমেটাম এবং তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও দাবি জানায়। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের পক্ষে সিনিয়র সাংবাদিকেরা একটা অভিযোগপত্র দায়ের করে। তানজিন তিশার বিরুদ্ধে প্রেমের গুঞ্জন এটা প্রথম না। এর পূর্বে তার প্রেমের তালিকায় ছিলেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, ইমরান, অভিনয়শিল্পী আরফান নিশো। বিনোদন পাড়ায় সংবাদ প্রচার আছে অপূর্বের সংসার ভাঙার পিছনে তানজিন তিশার নাম ছিল। তার জাস্ট ফ্রেন্ড তালিকায় আছে শরীফুল রাজের মতো গুণী অভিনেতা। বিনোদন মহলে কথা চালু আছে তানজিন তিশার প্রেমে পড়া এবং ব্রেকআপ করা এ তো নিত্যদিনের কাজ। তানজিন তিশা একাধারে মডেলিং, উপস্থাপক এবং অভিনয় শিল্পী। তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। নাটক এবং সিনেমায় অভিনয় করা এই গুণী অভিনেত্রী যেমন আলোচিত তেমনি সমানে সমালোচিত। এর সর্বশেষ সংযোজন সাংবাদিকদেরকে দেওয়া হুমকি। সাংবাদিকদেরকে দেওয়া হুমকিতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্টে। বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। যার সৌন্দর্যে ডুবে আছে যুবক থেকে বৃদ্ধ, যার বয়সী হিসাব করতে গিয়ে গড়িয়েছে সংঘর্ষ পর্যন্ত। বলছি ঢালিউডের এভারগ্রিন, জাতীয় ক্রাশ, অপর রূপের অধিকারী দিলারা হানিফ পূর্ণিমার কথা। এখন তাকে আর বড় পর্দায় খুব একটা পাওয়া যায় না। ওটিটি আঙিনায় উকি দিলেও নিয়মিত কাজ করতে পারছেন না।
সিনেমা পাড়ায় পলিটিক্সের শিকার হয়ে সিনেমায় অনিয়মিত হয়েছেন গুণী এই অভিনেত্রী। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কম নির্মাণ হচ্ছে, অনেক শিল্পী ঘরে বসে গেছেন, অনেকে পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার। অনেক সিনেমা থেকে কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি, পলিটিক্স ছিলই বলে এসব হয়েছে। এ সময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্প আছে যেখানে কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। এ কারণে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত সমস্যা। পূর্ণিমা অভিনীত আহারে জীবন মুক্তির অপেক্ষায় আছে। নাঈম ইমতিয়াজ, নিয়ামুল পরিচালিত গাংচিল ও জ্যাম সিনেমা দুটি। একটিতে তার বিপরীতে আছে ফেরদৌস, আরেকটিতে আছে আরফিন শুভ। আর তোর লগে বাসা যাইতে দরকার। কিসে আমি বাগনা পারলো যে আনলোকে যাইতে তোমার বাসার ডর লাগবে। এই সময় তুমুল জনপ্রিয় ইউটিউব ভিত্তিক সিরিয়াল নাটকের কথা বললেই সর্বপ্রথম যে নামটি আপনার মুখে আসবে তা অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট। পরপর 3টে সিজনেই জনপ্রিয়তা অর্জন করে। আলোচনার পাশাপাশি রয়েছে বেশ কিছু সমালোচনা। সমান জনপ্রিয়তা পেয়েছে নাটকের অভিনেতা এবং অভিনেত্রী। আজকে কথা হবে ব্যাচেলার পয়েন্ট নাটকের লামিয়াকে নিয়ে। শিমুলের সাথে রসায়ন দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছিল। লামিয়া নামে পরিচিত হলেও তার নাম লামিমা লাম। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই। তুই বাঘ শেষে আর হরিণের লাগি চাবি ধরবি, আয় যাইতাম। লামিমা লাম 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বর্তমান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিবিএতে পড়াশোনা করছেন। 2017 সালে শুরু হয় মিডিয়ার পথ চলা। শুরুতে মিউজিক ভিডিওতে, মডেলিং এবং টিভিসি এবং ওভিসিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো ঠান্ডা, লতা অডিও, হেল্প মি, ফিমেল 2 ইত্যাদি। অভিনয় জগতে আসার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আম্মুর ইচ্ছাতেই আমি আজকে নাটকে কাজ করছি। আম্মু বলতো টিভিতে কবে দেখবো তোকে। সিনেমাতে কাজ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার প্রতি মানুষের এত ক্রেজি দেখে মনে হচ্ছে আমিও যদি সিনেমা করতে পারতাম। আমার সিনেমা দেখে যদি মানুষের এমন ক্রেজি হয়ে যেত, সিনেমা করার অপেক্ষায় আছে। সাম্প্রতিক সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভের কথা জানান গুণী এই অভিনেত্রী। আমাদের মিডিয়া পুরোটাই পুরুষতান্ত্রিক। অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন আমাদের ইন্ডাস্ট্রি এখন একটা গ্রুপিং হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় অনেক নায়ক নায়িকা একজন আরেকজনকে রেফারেন্স দেয়, তাদের সঙ্গে ছাড়া কাজ করবেন না। এই জিনিসগুলো অনেক বেশি ফেস করি। একজন অভিনেতা হিসেবে গ্রুপিং পছন্দ করি না। নিজের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি খুব কম কথা বলি, বন্ধু বান্ধবী অনেক কম, খুব বেশি ইন্ট্রোভার্ট বা খুব বেশি এক্সট্রোভার্ট না, দুইটার মাঝামাঝি আমি। এনাম হোসেন, ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম। বলিউড অভিনেত্রী জেরিন খানের আমন্ত্রণে মুম্বাই যাওয়ার ডাক পান বাংলাদেশের মেকআপ আর্টিস্ট নাজিফা তাবাসসুম। একটা সিনেমার শুটিংয়ের জন্য নাজিফার হাতে সাজেন জেরিন খান। এক ভিডিও বার্তায় নাজিফার মেকওভার ও স্টাইলিংয়ের প্রশংসা করেছেন বলিউড এই তারকা। দেশে ফিরে নাজিফা তাবাসসুম বলেন, আমাদের গ্লাম মেকওভারের কিছু ব্রাইডাল ও পার্টি মেকআপের লুকস নজরে আসে জেরিন খানের টিমের। তারা সেগুলো পছন্দ করে। এরপর আমার টিমের সাথে যোগাযোগ করে তারা আমাদেরকে আমন্ত্রণ জানায়। সেখানে জোহর একটি স্টুডিওতে তার মেকওভার এবং স্টাইলিং করা হয়। আমাদের মেকআপ এবং স্টাইলিংয়ের খুব পছন্দ তার,
কাজের অভিজ্ঞতা জানিয়ে নাজিফা বলেন, প্রথমবার বলিউডের এত বড় মাপের কোনো শিল্পীর সাথে কাজ করছি, তাও বড় ক্যানভাসে। সব কিছু মিলে একটা চমৎকার অভিজ্ঞতা। আমাদের কাজ পছন্দ হওয়ায় তিনি বারবার প্রশংসা করেছিলেন। জেরিন খান বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, আমন্ত্রণ পেলে অবশ্যই আসবেন তিনি। সবশেষে নাজিফা বলেন, দেশে ফেরার পরে সবাই এই প্রজেক্ট নিয়ে বেশ প্রশংসা করেছেন, যেটাতে আমি অনেক আনন্দিত। নাজিফা সম্পর্কে কিছু তথ্য। নাজিফা 1997 সালের 29 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করেছেন। তার ক্যারিয়ার শুরুর দিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এফএম রেডিও জকিতে চাকরি করেছেন। বর্তমান তার প্রতিষ্ঠিত গ্ল্যাম মেক ওভারে নিয়মিত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আর্টিস্ট এবং পার্টি মেকআপ করছেন। নিকট টিভির পক্ষ থেকে নাজিফার সর্বাত্মক সফলতা কামনা করছি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। ঢাকাই সিনেমার রোমান্টিক নায়িকা হিসেবে খ্যাত শাবনূর অভিনয় করেছেন শতাধিক সিনেমায়ও। তিনি শাবনূর হিসেবে অধিক পরিচিত, তবে তার নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1979 সালে 17 ডিসেম্বর খুলনা বিভাগের যশোর জেলায় জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেত্রী। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের অন্যতম একজন সফল অভিনেত্রী। 2005 সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও পেয়েছেন 6 বার বর্ষসেরা পুরস্কার। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। এইটা আমির খান আর এইটা শাহরুখ খান। এরা কার? সালমান শাহের সাথে জুটি বেঁধে করেছেন অনেক ব্যবসা সফল সিনেমা। সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। বড় পর্দায় তাদের রোমান্টিক জুটি খুব ভালোভাবেই গ্রহণ করেছিল দর্শক মহল। এক সময় বিয়ে করে সংসারী হন, দেশ ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানে স্থায়ীভাবেই বসবাস করছেন। মাঝে মধ্যে দেশেও আসেন, কাজের কথা বলেন, কিন্তু সেটাও বলার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে তার প্রতিফলন ঘটে না। কাগজে কলমে বয়সের হিসেবে 43 বছর পার করেছেন উনি এই অভিনেত্রী। আজ পা দিয়েছেন 44-এ। জন্মদিনে এই সময়টা পার করছেন অস্ট্রেলিয়ায় একমাত্র ছেলে আইজান নেহানের সাথেই কাটাচ্ছেন জীবনের এই গুরুত্বপূর্ণ দিন। ইদানিং এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় সরব। কিছুদিন আগে বলেছিলেন আগামী জন্মদিনে বিশেষ খবর নিয়ে আসবেন, কিন্তু জন্মদিন এলেও সেই বিশেষ খবরটি আর আসেনি। দেশে আসার কথা ছিল তার, সেটাও হয়নি। তাই সুদূর অস্ট্রেলিয়াতেই বসেই জন্মদিনের প্রহর কাটাচ্ছেন এই নায়িকা। এদিকে অভিনয় না করলেও শাবনূরের অনেক ভক্ত রয়েছে যারা তার জন্মদিনকে বিশেষায়িত করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন। বললা চেয়ারম্যানের পোলারে তুমি তাকেও ভালোবাসি। কবে নাগাদ শাবনূরকে এর অভিনয় দেখা যাবে সেটা নিশ্চিত নয়। পরিচালনার কথা জানিয়েছিলেন এক সময়, বলেছেন গল্প তৈরির কাজ চলছে, সেই কাজে এখনও শেষ হয়নি সম্ভবত, তাই শাবনূরকে দেখা যাচ্ছে না নির্মাণে। তার 44তম জন্মদিনে দর্শক থেকে শুরু করে সিনেমা পাড়ার সকলেই চাওয়া তিনি আবার চলচ্চিত্র এবং চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট কাজেই যুক্ত হবেন। রোমান্টিক নায়িকা শাবনূরের এই 44তম জন্মদিনে নিকটবীর পরিবার থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার সকালে রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কার্যক্রম শুরু হয়। রাজশাহী 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাইয়া মাহি
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শারমিন আক্তার নিপা মাহিয়া নামে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী 1 ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ফর্ম তুলেছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রাজশাহী 1 আসন মাহিয়া মাহিকে কেন্দ্র করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। কিছুদিন আগেই মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তারপর আপিল শুনানিতে তার প্রার্থিতা বহাল থাকে। অনেক জল্পনা কল্পনা শেষে মাহিয়া মাহি ট্রাক মার্কা পেয়েছেন নির্বাচন করার জন্য। প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের মাহি জানান, প্রচার প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হয়ে যাবে, এতে করে প্রচার বেড়ে যাবে আমার। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন। মাহিয়া মাহি প্রতীক বরাদ্দ সম্পর্কে আরও বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা অনেকেই সিনিয়র, অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতিতে রয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকায় মানুষ একটা শোষণের মধ্যেই থাকেন, তাই আমি তাদেরকে মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই, যে কারণেই নির্বাচন করতে এসেছি। আশা করছি ভোটের ফলাফল আমার পক্ষেই যাবে। রাজশাহী 6টি আসনে 22 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে 6 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। এদিকে রাজশাহী 1 বোদাগাড়ি তানোর আসনে ভোটে লড়াইয়ে আছেন 8 জন। আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার মাহি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী বশির আহমেদ, বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহাম্মদ শামসুদ্দিন। রাজশাহী 1 আসনে 8 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির মধ্যেই, এমনটাই আশা করছে স্থানীয় জনগণ। বিনোদনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। God is one, life is one, number one, Shakib Khan. বাংলাদেশের নাম্বার 1 অভিনেতা শাকিব খান তার নতুন ছবি রাজকুমার সিনেমায় কাজ শুরু করেছেন। আর এই নতুন ছবিতেই তার বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সেই মার্কিন নায়িকা এখন ঢাকায়। এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন গেল 9 ডিসেম্বর। কাল শুরু হবে ছবির শুটিং। 10ই ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কফি। সেখানেই একই ফ্রেমেই ভক্তদের ধরা দেন এই 2 তারকা। বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কপিকে, সেখানে তাদের ফ্রেমবন্দি করা হয়েছে। ওই অনুষ্ঠানে তোলা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শাকিব ও কফি। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য। যেখানে নয়া লোকে হাজির হয়েছেন নায়ক, যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থির চিত্রটিতে দেখা যায় কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিব খানকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। স্টেজ চিত্রটি পোস্ট করে শাকিব খান লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের অলেও শেয়ার করেছেন কফিও। জানা গেছে আগামী 12ই ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করছেন প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আশরাত আদনান, হিমেল আশরাফ সহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী,
প্রিয়তমা নায়িকা ইদিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল। স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই জীবন নামের যুদ্ধ। রাজকুমার সিনেমায় ঘটনা প্রবাহ হয়েছে প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণীর বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে। হিমেল আশরাফ আশাবাদী প্রিয়তমার মতো সুপার ডুপার হিট হবে রাজকুমার সিনেমাটিও। ব্লকবাস্টার তালিকায় শাকিব খানের নতুন একটা সংযোজন হতে যাচ্ছে এমনটাই আশা করেন হিমেল আশরাফ। বিনোদনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। মেরি ক্রিসমাস বা বড়দিনকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারেও ভারতে মুক্তি পাচ্ছে ডর্জন খানেক ছবি, যার মধ্যে বেশি আলোচনা আছে কাবুলিওয়ালা। আজকের পর্বে কাবুলিওয়ালা সিনেমার ট্রেইলারের মন কাড়া মিনির সম্পর্কে জানাবো আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প কাবুলিওয়ালা নিয়ে অতীতে বহুবার ছবি তৈরি হয়েছে। সেই চেনা গল্প নিয়ে এবার দর্শক দরবারে পরিচালক সুমন ঘোষ। এই ছবিতে মিনির ভূমিকায় রয়েছেন অনুমেঘা আর কাবুলিওয়ালা চরিত্রে মিঠুন চক্রবর্তী। এছাড়াও থাকছেন আবির চট্টোপাধ্যায়, সুহানী সরকার। মিনি চরিত্র হলো কাবুলিওয়ালা সিনেমার বাঙালি লেখকের মেয়ে বা আবির চট্টোপাধ্যায়ের মেয়ে, যার সাথে কাবুলিওয়ালার খুব ভালোভাবে ভাব হয়। আজকের পর্বে এই মিষ্টি মেয়ের সম্পর্কে কিছু জানা যাক। মিষ্টি মেয়ে মিনি, যার আসল নাম অনুমেঘা কাহালি, এর পূর্বে জি বাংলা প্রচারিত সিরিয়াল মিঠাই নাটকে মিঠাইয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমেঘার নতুন ইনিংসে উচ্ছ্বসিত অভিনেতা আদিত্য। ছোট মিনিকে শুভেচ্ছায় মুড়ে দিলেন আদিত্য। আদিত্য মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু নামে পরিচিত। সোমবার ফেসবুকে কাবুলিওয়ালার পোস্টার শেয়ার করে উচ্ছেবাবু লেখেন, ছোট্ট মিষ্টি অনুমেঘা, কাবুলিওয়ালার জন্য তোমাকে অফুরন্ত শুভেচ্ছা। খুব ভালো লাগছে আমার প্রিয় অভিনেতার সঙ্গে তোমাকে এক পোস্টারে দেখে। সারা শহর জুড়ে তোমাদের হোর্ডিং মহাগরুর সঙ্গে। প্রথম দিনে এই ছবিটি দেখব ঠিক করে ফেলেছে। আদিত্যর শেয়ার করা পোস্টারে দেখা গেল কাবুলিওয়ালার হাত ধরে শহরের গলি ধরে হেঁটে বেড়াচ্ছেন মিনি অর্থাৎ অনুমেঘা। আদিত্যের এই মিষ্টি পোস্টে জবাব দিতে ভোলেনি অনুমেঘা। আদিত্য আঙ্কালকে আদুরে থ্যাঙ্কস জানিয়েছেন সে। অন্যদিকে মিঠাই নাটকের মিঠাইয়ের নতুন সিনেমা দেবের বিপরীতে প্রধান চলতি মাসের ক্রিসমাস ডেতেই সিনেমা হলে দেখা যাবে। তার বিপরীতেই কাবুলিওয়ালা সিনেমাকেই লড়তে হবে। আর তাই অনুমেঘা মিঠাই দিদির জন্য আগেই বিশেষ বার্তা দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় অনুমেঘাকে বলতে শোনা গেল, হ্যালো মিঠাই দিদি, তুমি কি তোমার মিষ্টিকে ভুলে গেছো? তোমার মিষ্টি কিন্তু তোমাকে ভুলেনি। আমার আর তোমার প্রথম সিনেমা কাবুলিওয়ালা ও প্রধান আসছে এই ক্রিসমাসে। কি মজা না, আমাদের দুজনের সিনেমা একসাথে আসছে। অল দ্য বেস্ট ফর ইউ প্রধান মিঠাই দিদি। চলতি মাসের 22 তারিখে মুক্তি পাবে কাবুলিওয়ালা সিনেমাটি। সিনেমার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল নিকট টিভি পরিবার থেকে। বিনোদন অঙ্গনের সব খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। जरा कभी मेरी नजर। প্রচার বিমুখ অভিনয়শিল্পী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে 54তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। এখানে জয়া আহসানের 5টি সিনেমা প্রদর্শিত হবে। জয়া আহসানের সিনেমার তালিকায় আছে বলিউড সিনেমা 1টি, ইরানি সিনেমা 1টি, টলিউড সিনেমা 3টি। বলিউড সিনেমা করক সিং,
অনিরুদ্ধ রায়ের পরিচালিত এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয় করেছে জয়া আহসান। এই তালিকায় আরও আছে জয়া অভিনীত ইরানি সিনেমা ফেরেশতে। ইরানি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন মুর্তজা আতশ জমজম। টলিউডের 3টি সিনেমা মধ্যে রয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধাঙ্গিনী, সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুলের নাচের ইতিকথা এবং সায়ন্ত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ঝরা পালক। জয়া আহসানের কথা উঠলেই তার বয়স নিয়ে মানুষের কৌতূহল সৃষ্টি হয়। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, বয়স একটা সংখ্যা মাত্র। তারুণ্যদীপ্ত অভিনয় বয়স দিয়ে হয় না, মেধা দিয়ে করতে হয়। তাই সমালোচকদের কে কী বললেও কখনোই কানে নেন না। সমালোচকদের কথায় তিনি যে কান দেন না তা আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের মাধ্যমে প্রমাণ করে দেখালেন বাংলাদেশের এই গুণী অভিনেত্রী। বাংলাদেশের সীমানা পেরিয়ে অনেক আগেই টলিউডে অভিনয় করছেন, এখন বলিউডে ইরানি সিনেমায়ও নিয়মিত হচ্ছেন। জয়ার মতে এটা সমালোচকদের কড়া জবাব। আমাকে যারা পিছিয়ে রাখতে চেয়েছিলেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, অভিনয় বয়স দিয়ে হয় না, মন দিয়ে লালন করতে হয়। আর তা ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে নিজেকেই মেলে ধরতে হয়। এটাই অভিনয় শিল্পীর কাজ। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, একজন শিল্পীর এটাই প্রাপ্তি, তার সিনেমা জাতীয় অঙ্গন পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমান জনপ্রিয়তা তৈরি করবে। জয়া আহসান 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই জনপ্রিয় অভিনয় শিল্পীর। তারপর একে একে উপহার দিয়েছেন বাংলার জনপ্রিয় সব সিনেমা। সর্বশেষ সিনেমা 2018 সালের সি মানের সিনেমায় প্রযোজিত দেবী। তার বিপরীত অভিনয় করেছিল বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তখনকার সময় তুমুল জনপ্রিয় এবং ব্যবসা সফল ছিল দেবী। দেশ বিদেশের বিনোদন খবর জানতে সাবস্ক্রাইব করুন নিকট টিভি। যা বাংলাদেশ টাকায় প্রায় 28 কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন প্রসাধনী, জুয়েলারি, পোশাক ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা তো থাকছেই। এবারের আয়োজনে বিজয়ীর মাথায় যে মুকুট পরানো হয়েছে সেটার দাম $5 মিলিয়ন বা 55,10,32,500 টাকা। মিস ইউনিভার্সের ইতিহাসের সবচেয়ে দামি মুকুট এটি। লেবানিজ প্রতিষ্ঠান মা ওয়াদা তৈরি করেছেন এই মুকুটটি। এর আগে 2020 সালে মিস নিকারাগুয়া হয়েছিলেন সেনিস পালা। কাবিলা কি কিছু জানে? আপনি তো ওকে জানাতে মানা করছেন, আমি জানি না। হ্যাঁ জানলে কিন্তু আয়ানের ব্লক করে দিব। ছোট পর্দার জনপ্রিয় নায়িকা ফারিয়া শাহরিন মা হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি একাধিক নাটকে অভিনয় করলেও কাজল আরফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া। ফেসবুক থেকে না, ব্লক করবেন কেন? মানে ফারিয়া 1993 সালের 9 নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করে। অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসা নিয়ে ঢাকায় চলে আসেন। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারিয়া। তারপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি বর্তমান সময়ের জনপ্রিয় এই মডেল অভিনেত্রীকে। অভিনয় করেছেন ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। 4 বছরের প্রেমের সম্পর্ক শেষ হয় 2021 সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়হানের সঙ্গে বাগদানের মাধ্যমে। এরপর গত বছর জুলাইয়ে বিয়ের খবর জানান তিনি। আজ সকালে ফারিয়া জানান তিনি মা হতে যাচ্ছেন। বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে মা হওয়ার খবর জানিয়েছেন নিজেই। ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, বিসমিল্লাহ, হ্যাপি মাদার্স ডে টু মি। ফারিয়ার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। আরও অভিনন্দন জানিয়েছেন কাজল আরফিন অমি ও ভক্ত অনুরাগীরা।
বিয়ের আনুষ্ঠানিকতার খবর ফেসবুকে দিলেও সেই সময় এই নিয়ে কোনো কথা বলেননি ফারিয়া। 4 বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বাগদান সেরেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের ঠিক 3 বছর বাদে মা হওয়ার খবর জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। দেশ বিদেশের বিনোদন অঙ্গনের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর, অথচ 8 লাখ মসজিদ নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়া। হিন্দু সংখ্যাগরিষ্ঠ হবার পরেও 3 লাখ মসজিদ নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ভারত। 2,50,000 মসজিদ নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। এরপরের অবস্থানে আছে পাকিস্তান। পাকিস্তানে মসজিদের সংখ্যা 1,20,000। তালিকায় পঞ্চম স্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর। মিশরে মসজিদ রয়েছে প্রায় 1,08,000। ইসলামের জন্মভূমি সৌদি আরবে মসজিদের সংখ্যা মাত্র 94,000। মক্কা ও মদিনার এই দেশ তালিকার 6ষ্ঠ স্থানে। এরপরে স্থানে আছে অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক। মুসলিম বিশ্বের সাবেক শাসক দেশে মসজিদ আছে প্রায় 82,000। যে দেশে মুসলিম আছে সে দেশের মসজিদ থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর সর্বত্র মুসলিম থাকলেও কয়েকটি দেশে মসজিদ নেই। তেমনি একটি দেশ ভুটান। ভুটানে মুসলমানের সংখ্যা প্রায় 8,000। মসজিদ নেই এমন তালিকায় আছে ইউরোপের দেশ স্লোভাকিয়া। স্লোভাকিয়া অন্তত 5,000 মুসলিমের বসবাস। এখানকার মুসলমানরা বহুবার মসজিদের দাবিতে সোচ্চার হয়েছেন, কিন্তু 2016 সাল থেকে সেখানে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার একটি আইন বলবৎ রয়েছে। মসজিদবিহীন আরেকটি দেশ মোনাকো। এখানেও বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস। মোনাকোতে 125 দেশের মানুষ বসবাস করে, কিন্তু এখানেও মসজিদ নেই। কাজেই ওইসব দেশে ফ্ল্যাট, দোকান, গ্যারেজেই নামাজ আদায় করেন মুসলমানরা। মসজিদবিহীন আরেকটি দেশ ভ্যাটিকান সিটি। এটি পোপের দেশ। ইউরোপিয়ান দেশ ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর দিয়ে বেষ্টিত স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। এখানকার রাষ্ট্রনেতা হলেন পপ। 1984 সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহাসিক স্থান এবং খ্রিস্ট ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে এটি বিবেচিত হয়। এই দেশে নেই কোনো মুসলমান, নেই কোনো মসজিদ। মসজিদবিহীন আরেকটি দেশ উরুগুয়ে। উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ। খ্রিস্টান অধ্যুষিত উরুগুয়েতে 900 থেকে 1000 ইসলাম ধর্মাবলম্বী বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার 0.02%। দেশটিতে নেই কোনো মসজিদ, তবে সেখানে 3টি ইসলামিক সেন্টার আছে। ডেস্ক নিউজ, সারাদিনের সংবাদ। টি-20 বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ LPL। আসর শুরুর আগেই অনুষ্ঠিত হবে নিলাম। তবে নিলামের আগে আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন ডাম্বুলা থান্ডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। এবারের IPL-এ চেন্নাইয়ের হয়ে অসাধারণ ম্যাচ খেলা মুস্তাফিজকে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে পেয়ে গর্বিত ডাম্বুলা থান্ডার্স। সম্প্রতি ডাম্বুলা থান্ডার্সের মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলা ওরা এখন নাম বদলে হয়েছে ডাম্বুলা থান্ডার্স। LPL-এর এবারের নিলামে 24 দেশের 5 শতাধিক ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত,
ও তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমানের সাথে চুক্তির পূর্বে ডাম্বুলা কর্তৃপক্ষ বাংলাদেশের আর এক পেসার শরীফুল ইসলামকে কেনার জন্য যোগাযোগ করেছিল, কিন্তু বিসিবি শরীফুলকে লঙ্কান লিগে খেলার জন্য ছাড়পত্র দিতে রাজি হয়নি। আগামী 1 জুলাই থেকে মাঠে গড়াবে এবারে লঙ্কান লিগ। দেশ বিদেশের খেলাধুলার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। পাপা सुनाई दे रहा है बेरा नहीं हूं मैं। দীর্ঘ বিরতির পরে বড় বাজেটের সিনেমাতে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা চকলেট বয় রণবীর কাপুর। গত 23 নভেম্বর রণবীর ভক্তদের জন্য তার অভিনীত নতুন সিনেমা অ্যানিম্যাল মুভির ট্রেলার প্রকাশিত হয়। এই ট্রেলারে দেখা যায় বাবা ছেলের অ্যাকশন, রীতিমত রোমাঞ্চকর আর দুর্ধর্ষ অ্যাকশন দিয়ে বার্তা দিলেন নির্মাতা। 3.5 মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে দেখা গেছে 2টি ভাগে। প্রথমত বাবা এবং ছেলের মধ্যকার ভালোবাসা ও আবেগ, আর দ্বিতীয় অংশে ভয়ঙ্কর অ্যাকশন। ছোট এক ঝলক দেখেই দর্শক সমালোচকেরা মনে করছেন অ্যানিম্যাল সিনেমা রণবীর কাপুরের রোমাঞ্চকর জার্নি হতে যাচ্ছে। এই সিনেমার মুখ্য ভূমিকা অভিনয় করেছেন রণবীর কাপুর। ট্রেলারে এটুকু স্পষ্ট, এমন সহিংস অবতার কস্টিউমে আগে কখনো পর্দায় দেখেনি তার ভক্ত অনুরাগীরা। বাবা চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। ছোটবেলা থেকেই বাবার প্রতি তীব্র ভালোবাসা তার, কিন্তু প্রতিনিয়ত বাবার কাছ থেকে অবহেলা আর শাসনের ফলে তার জীবনের মোড় ঘুরে যায়। সেটা ঠিক কতদূর গড়ায় তা গোপন রেখেছেন নির্মাতা। आज के बाद एक खरोच भी आई, दुनिया जला दूंगा बाबा। আজকের পর যদি তোমার উপরে আর একটা আসর আসে, দুনিয়া জ্বালিয়ে দেবো বাবা, এমন আকর্ষণীয় কিছু সংলাপও মিলেছে ট্রেলারে। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল। তার মুখে কোনো সংলাপ শোনা যায়নি বটে, কিন্তু চাহনি আর অ্যাকশানে তিনি চমক দেখিয়েছেন। 100 কোটি রুপি বাজেটের অ্যানিমাল নির্মাণ করেছেন কবির সিং খ্যাত সন্দীপ রেড্ডির ভাঙ্গা। এদের রণবীর কাপুরের নায়িকা গ্ল্যামার কুইন রশ্মিকা মান্দানা, আর আছেন শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা, তৃপ্তি ডাইমির মতো সেরা অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করেছে টি সিরিজ, ভদ্রকালী পিকচার্স ও সিনে ওয়ান স্টুডিও। আগামী 1 ডিসেম্বর হিন্দি সহ 5টি ভাষায় মুক্তি পাবে এই মুভিটি। এখন দেখার অপেক্ষা অ্যানিমাল সিনেমা ব্লকবাস্টার হয় নাকি বক্স অফিসে ফ্লপ করে। আপনি ট্রেলার দেখে কী বুঝতে পারছেন তা জানাতে পারেন কমেন্টে। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। রুচিশীল অভিনয় আর মিষ্টি হাসিতে কয়েক প্রজন্মের ভালোবাসা অর্জন করা অভিনেত্রী সুবর্ণ মোস্তফা। ক্যালেন্ডার বলছে আজ তার 63তম জন্মদিন, কিন্তু বয়সকে হার মানিয়ে কেউ কেউ চিরসবুজ, চির লাবণ্যময়। যিনি 63তে এসেও এক অনন্য তারকা। বর্তমান প্রজন্মের অনেক অভিনেত্রী তাকে আদর্শ মানে। জনপ্রিয় এই তারকা অভিনেত্রীর জন্মদিন আজ। 1960 সালে 2 ডিসেম্বর প্রখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার ঘর আলো করে পৃথিবীতে আসেন সুবর্ণ মোস্তফা। এরপর বাবার দেখানো পথে হেঁটে নিজে হয়েছেন বরেণ্য অভিনেত্রী। তার মা হুসনে আরা মোস্তফা কলকাতা কলেজ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। একসময় কলকাতা রেডিওতেও কাজ করতেন, পরবর্তীতে পূর্ব পাকিস্তান রেডিওতেও কাজ করেছেন। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। আকাশ কুসুম নাটকের সুবর্ণ নিজেও অভিনয় করেছেন। সুবর্ণের মিডিয়াতে মায়ের হাত ধরে 5-6 বছর বয়সে কাজ শুরু করেন। 71 সালের আগ পর্যন্ত সুবর্ণ মোস্তফা একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। তিনি টেলিভিশনে নিয়মিতও ছিলেন। তবে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 1975 সালে বরফে গলা নদীতে অভিনয় দিয়ে টেলিভিশনে যাত্রা।
পরবর্তীতে 1976 সালে জাতীয় নাট্য উৎসবে জন্ডিস ও বিহিত বেলুন ক্যারিয়ার শুরু করেন। এরপর টিভিতে আসেন 80-এর দশকে। 1990 সালের নন্দিত লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকতুল্লাহ পরিচালিত কোথাও কেউ নেই দিয়ে আলোচনায় আসেন। এরপর অভিনয় করেছেন আজ রবিবারের মতন কালজয়ী নাটক। টেলিভিশনের সঙ্গে সেই সময়ে মঞ্চেও সমান পারফর্ম করতেন তিনি। টানা 25 বছর ঢাকা থিয়েটারেও যুক্ত ছিলেন। বিজ্ঞাপনে তার মুখর পদচারণা ছিল। সুবর্ণ অবস্থার সময়ে লাকসাবানের মডেলও ছিলেন তিনি। সুবর্ণ 1980 সালে শহীদ সালাউদ্দিন জাকির পরিচালিত ঘুড্ডি সিনেমায় অভিনয় করেন। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেন। 95% সিনেমা ব্যবসা সফল হওয়ার পরেও নিয়মিত নয় এই অভিনয় শিল্পী। কারণ হিসেবে তিনি বলেন, সিনেমা করা অনেক কঠিন, খুব কষ্টও করতে হয়। আমার বাবা মোস্তফাকে দেখেছি লম্বা সময় দিতে। আমার নিজের জন্য সময় দরকার। আমি শর্টকাট কোনো কাজ করতে পারি না। যেটা করব সেটা শতভাগ দিয়ে করব। নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, তবে তা গ্রহণ করেননি। কারণ হিসেবে ওই চলচ্চিত্রে তিনি বলেছিলেন, ওই চলচ্চিত্রে তিনি ছিলেন নাম ভূমিকায়। 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গহীন বালুচর অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার লাভ করেন। একই বছর বাংলাদেশ সরকার তাকে 21 পদক দেন। ব্যক্তিগত জীবনে প্রথম বিয়ে করেছিলেন বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদীকে। দীর্ঘ 22 বছর পর 2008 সালে তারা আলাদা হয়ে যায়। এরপরে নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন। আফজাল সুবর্ণ 80-র দশকের জুটি। 80-র দশকের সেই জনপ্রিয়তা এখনও মানুষকে নস্টালজিক করে তোলে। আফজাল সুবর্ণার অনেক নাটক জনপ্রিয় হয়েছিল, তবে রুমকি নাটকটি বাংলাদেশের টিভি নাটকে নতুন মাত্রা নিয়ে এসেছিল। টেলিভিশনে অনেক কালজয়ী নাটকের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় নাটক হয় কোথাও কেউ নেই। নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ বলেছিলেন, সুবর্ণ যদি এই নাটকে অভিনয় করে কেবল তিনিই নাটকটি নির্মাণ করবেন, অন্যথায় নাটক স্থগিত করবেন। হুমায়ুন আহমেদের আইময় এবং আজ রবিবার নাটকে অভিনয় করে দর্শক প্রশংসিত হন সুবর্ণ মোস্তফা। শুধু বিনোদন জগৎ না, 2015 সালে দেশের হয়ে অভিনেতা অভিনেত্রীর শ্রেণীতে সবচেয়ে বেশি কর দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মাননা পেয়েছিলেন। বর্তমানে সুবর্ণ মোস্তফা বাংলাদেশ সরকারের একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মাঝে মাঝে কাজ করছেন অভিনয়। তাকে সর্বশেষ গুন্ডি সিনেমায় দেখা গেছে। আজকে এই গুণী অভিনেত্রীর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আগামী দিনের সুস্থতাও কামনা করি। নিয়মিত বিনোদন খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। আয়না মারিজুন খাতিমুন, যে আয়না মারিজুন খাতিমুন, আমার অবস্থা শেষ। আনা মারিজুন খাতিমুন অর্থ বুঝো? 2 পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে 55 বছর বয়সে মারা যান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানী বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ফেয়ার সুভাষ সিনেমাটি প্রিমিয়ার শোর অনুষ্ঠানে পৌঁছানোর পরেই মারা যান এই গুণী অভিনেতা। 2 দিন পরেই মুক্তি পাবে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ফেয়ার সুভাষ, কিন্তু তার আগেই চলে গেলেন এই সিনেমার অভিনেতা আহমেদ রুবেল। পরিচালক নুরুল আলম আতিক বলেন,
আজ সন্ধ্যায় আমার নতুন সিনেমা পেয়ারা সুবাসে বিশেষ প্রদর্শনী ছিল। এতে অংশ নিতে আহমেদ রুবেল নিজে গাড়ি চালিয়ে বসুন্ধরা সিটিতে আসেন। পার্কিং থেকে হলে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান। 1968 সালে 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রুবেল। তিনি বেড়ে উঠেছেন ঢাকা শহরেই। অভিনয়ের সঙ্গে তার সখ্য মঞ্চ থেকে। প্রয়াত সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা শুরু। তার প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। 21 টেলিভিশনে আলোচিত ধারাবাহিক নাটক প্রেত অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহির আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মোহাম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটক ও সিনেমায় ব্যস্ততা বেড়ে চলে তার। আহমেদ রুবেল নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটক পোকায় অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোড়া মজিদ চরিত্র অনবদ্য অভিনয় করে মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম হয়। এরপর সালাউদ্দিন লাভলুর সারা জাগানো নাটক রঙের মানুষ ও মোস্তফা সরোয়ার ফারুকের জনপ্রিয় নাটক 69 সাবলীল অভিনয় করে দর্শক নন্দিত হন। অভিনয় করেছিলেন কলকাতার সিনেমাতেও। 2014 সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পাড়াপাড়ে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত গেরিলা, মেঘলা আকাশ, আলফা, লাল মোরগের ঝুঁটি সহ 19টি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার বেশিরভাগ সিনেমা প্রশংসা করাই দর্শক মহলে। অস্কারের মতন মঞ্চেও গিয়েছিল নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত আহমেদ রুবেল অভিনীত আলফা সিনেমাটি। গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন এবং সব বয়সী দর্শকদের ভালোবাসা অর্জন করেন। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের গুণী এই অভিনেতার মরদেহ বাদ আসর নিজ শহর গাজীপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। আহমেদ রুবেলের চলে যাওয়া এক দক্ষ অভিনয়শিল্পীকে হারিয়েছে সিনেমা পাড়া ও ছোট পর্দার অভিনেতারা। আহমেদ রুবেলের এই চলে যাওয়াকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছে নিকট টিভির পরিবার। নিয়মিত বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। আয়না মারিজুন খাতেমুন যে আয়না মারিজুন। বিমান দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যু নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। তেহরানে উদ্বোধন অনুষ্ঠান শেষ করে ফেরার পথে আকস্মিকভাবে বিমান বিধ্বস্ত হয়। প্রায় 24 ঘন্টা পরে জানা যায় তার মৃত্যু হয়েছে। বিমানের অংশবিশেষ একটা ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। বিবিসি জানিয়েছে তার সাথে সফরসঙ্গী সহ সবাই মৃত্যুবরণ করেছে। আজকের পর্বে জেনে নেওয়া যাক ইব্রাহিম রাইসির জীবন বৃত্তান্ত। রাইসি একজন কট্টরপন্থী ইসলামী ইরানি রাজনীতিবিদ ও বিচারপতি। 2021 সালে 8তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি 1960 সালে ইরানে মাসহাবে জন্মগ্রহণ করেন। 2004 সালে কর্মজীবন শুরু করেন। প্রথমে উপপ্রধান বিচারপতি হিসেবে কর্মজীবনে যোগদান করেন। তারপর 2007 থেকে 2017 সাল 2 মেয়াদে পার্লামেন্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। পার্লামেন্ট সদস্য থাকা অবস্থায় প্রধান প্রসিকিউটর নিয়োগ পান এবং সর্বশেষ 2019 সালে প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। 2021 সালে হাসান রুহানিকে পরাজিত করে রাষ্ট্রপতির দায়িত্ব পান। কথিত আছে ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হওয়ায় তার সমর্থন পেয়েছিলেন। রাইসিকে প্রায় খামেনির পরবর্তী উত্তরসূরি হিসেবে দেখা হতো। ইরানি রাজনীতিতে রাইসি একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। ইব্রাহিম রাইসি পশ্চিমাদের কাছে আতঙ্কের নাম। তিনি তেহরানের কসাই নামে পরিচিত, কারণ 1988 সালে ইরানে হাজার হাজার রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড তার বলিষ্ঠ ভূমিকা রাখে। এই কারণে তাকে মৃত্যু কমিটি নামে ডাকা হয়। তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি JCPO নিয়ে আলোচনা আটকে যায়। রাইসির সময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, আন্তর্জাতিক পরিদর্শনে বাধাও দিয়েছে, রাশিয়াকে ইউক্রেনে আক্রমণে সমর্থন দিয়েছে। এছাড়া ইরান গাজার সংঘাতে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হুতি আন্দোলনের মতন গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিয়েছে। 19শে মে রাইসির বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর পশ্চিমে ফারজাকান এলাকার একটি বনে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারে থাকা 4 জন নিহত হন। দেশ বিদেশের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। রেখা ও অমিতাভ বচ্চনের প্রেম কাহিনী নিয়ে ভক্ত অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই। রেখা বিবাহ করেননি, তবুও কপাল জুড়ে স্মৃতিতে সিঁদুর। কেন তাদের প্রেম হয়েও হলো না তা নিয়ে প্রশ্ন আছে সবার মনে। 1981 সালে সিলসিলা সিনেমার পর থেকে আর একসাথে দেখা যায়নি কোনো সিনেমায়। এবার সেই সিলসিলা প্রসঙ্গ আসতেই কেঁদে চোখ ভাসালেন রেখা। কিন্তু কেন? देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक। এক রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রেখা। সেখানে এক ক্ষুদে ভক্ত রেখার সঙ্গে গলা মিলিয়ে সিলসিলা সিনেমার নীল আসমান গানটি গাওয়ার অনুরোধ করে। রেখা তাকে মঞ্চে ডাকতেই সে জুড়ে দেয় গান। তবে মাঝপথে গান ভুলে যেতেই পাশে দাঁড়ান রেখা। তিনিও গাইতে শুরু করেন সেই আইকনিক গান। গান গাইতে গাইতেই কেঁদে ভাসান রেখা। ওই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি এত বছর পরেও অমিতাভের জন্য ভালোবাসা বেঁচে আছে? নিজের প্রেমের কথা কখনো স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও মন প্রাণ খুলে সিমি গারওয়ালের টকশোতে রেখা যে বলেছিলেন তা চমকে দিয়েছিল সবাইকে। সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন কিনা। উত্তরে রেখা বলেছিলেন, এটা একটা বোকা বোকা প্রশ্ন, অবশ্যই ভালোবাসি। এখনো পর্যন্ত এমন একজন মানুষকেও পেলাম না যিনি মন থেকে তীব্রভাবে মরিয়া হয়ে আশাহীন হয়ে ওকে ভালো না বেসে থাকতে পারবে। তাহলে আমি কেন আলাদা হব? কেন মানব না যে আমি ওকে ভালোবাসি না? হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। এই দুনিয়ার সব ভালোবাসা যোগ করে তাতে আরও কিছু ভালোবাসা যোগ করে দিন, যা দাঁড়াই ততটাই ভালোবাসি ওকে। দর্শক মানে প্রশ্ন জাগতেই পারে, তাদের প্রেমের রহস্য কি এখনও চলমান? রেখার টকশোতে খোলামেলা মন্তব্যের পর বলিউড পাড়ায় তুমুল ঝড় উঠেছিল। তবে বচ্চন পরিবারের কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি তখনও। কিছু কিছু জিনিস যে অন্তরালে থাকা ভালো, তাই হয়তো বচ্চন পরিবারের কেউই বিষয়টাকে নিয়ে জলঘোলা করতে চাননি। বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভির ইউটিউব চ্যানেল। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি।